বৃহস্পতিবার শুক্রবার হলে মাজারে চলে যেত, হাইকোর্ট মাজারে। আমি যদি দেখতে পারতাম একবার, একটা প্রশ্নের উত্তর তো আমি কাউকে দিতে পারিনি কখনো। এক একজন এক এক জায়গায় নিয়ে যাইতেছে। টাকা পয়সারও তো একটা ব্যাপার থাকে, নিজে যদি কিছু না করতে পারি তাহলে তো সম্ভব না। এইটুকু মার কাছে জিজ্ঞেস করা যায়নি বিয়ের পরেও? যতই ভালোবাসা পাই না কেন, যেভাবে থাকি না কেন, লাইফটা তো একটু হ্যাসেল হয়। খুঁজতেছি কোনো অধিকার যাচাইয়ের জন্য না, আমি শুধু দেখতে চাই এই। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তাদের সবার প্রতি রিকোয়েস্ট হচ্ছে, ভিডিওটি নিয়ে কাজ করে যে বোনটি আজকে এখানে এসছে তার পরিবারের জন্য আমরা যেন তাকে ফিরিয়ে দিতে পারি বা তার পরিবার যেন তার কাছে নিয়ে আসতে পারি, সেই চেষ্টাটুকু আমাদের করতে হবে। যারা এই অনুষ্ঠানে এসে নিজের পরিবার খুঁজতে চান তারা নিশ্চয়ই আমাদের এই আপন ঠিকানার যেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। কি নাম আপনার? ডাক নাম বিউটি, আর পুরো নাম হচ্ছে নার্সিতা জাহান বিউটি। বাবা মা রেখেছে এই নাম? নার্সিতা জাহানটা বাবা মা রাখেনি, মানে আপনার পরিবারের দেয়া নাম হচ্ছে বিউটি? জি জি বিউটি। পরবর্তীতে আপনার এই নামটা এসছে। মায়ের নাম? মায়ের নাম সুফিয়া বেগম। সুফিয়া বেগম। বাবার নাম? আব্দুল হালিম। সুফিয়া নাকি সাফিয়া, কোনটা? সাফিয়া হচ্ছে কাবিন নামায় দেওয়া। আচ্ছা। আর বাবার নাম হচ্ছে আব্দুল হালিম। জি। চাচার নাম? শফিক মিয়া। শফিক মিয়া। দাদার নাম? তুত্তা মিয়া, মৃত। তুত্তা মিয়া। বাড়ির ঠিকানা হচ্ছে, পোস্ট হচ্ছে সৈন্যাচর, সৈন্যাচর, উপজেলা বাহুবল, সিলেট। জি। বাহুবল তো অনেক দূর, কিন্তু গ্রামের নামটা আপনি জানেন না। কি হয়েছে বলেন তো আমাকে একদম বিউটি, প্রথম থেকে। আমি যখন আমার মার গর্ভে 6 মাস বয়স, তখন যে কোনো কারণবশত আমার ফ্যামিলির সাথে, মানে নানার বাড়ির ফ্যামিলির সাথে আমার আম্মার সাথে আমার বাবার একটা ঝামেলা হয়। ওই সময় ঝামেলা থেকে তো উনি হচ্ছে ফার্স্ট অফ যে আমাদের আত্মীয় থাকে টঙ্গী, ওইখানে যায়। কে যায়? আমার বাবা। বাবা যিনি ওইখানে যাওয়ার পরে তো ওইখানে কি হয় সেটা আমরা জানি না। তো ওইখান থেকে উনি নাকি চলে যান। চলে যাওয়ার পরে ওই যে চলে গেছেন আর আসেন নাই। তো আমার আম্মার সাথে ওনার সংসার বয়স হচ্ছে মেবি 2 বছর। তো এর মধ্যে হচ্ছে আমি মানে ফার্স্টে জানতাম যে আমার বাবা মারা গেছে, আমি ছোট থেকে এটা চিনি বড় হয়েছি। তো ওই যে হঠাৎ করে যে না একটু বড় হওয়ার পরে গ্রামে যাওয়া, মানে নানার বাড়িতে যখন গেলাম তখন সবাই দেখে বলতেছে যে এটা তো হালিমের মেয়ে, ওর মতোই তো দেখতে দেখা যাচ্ছে। তো কে আবার আসছিল, মানে মানে আসছে কিনা, যোগাযোগ করছে কিনা, যখন এটা বলতো তখন মানে আমার মনে প্রশ্ন জাগতো যে যদি মারাই যেয়ে থাকে তাহলে আবার আসবে কিভাবে। জি। হ্যাঁ, তো এরকম তো আমি আর কাউকে জিজ্ঞেস করার সাহস পেতাম না, ছোট ছিলাম। এরপরে হচ্ছে আবার যখন টঙ্গী যেতাম, তো টঙ্গী যাওয়ার পরে তখন একটু ভালো বুঝের বয়স, 8-9 বছর, তখন সবাই একই কথা বলতো। আবার সবাই বলতো যে ওর বাবার সাথে তোর অনেক মিল, তো ওর বাবা কি আসছে নাকি, ওরা দেখলে তো মানে বুঝতো যে এটা ওরই মেয়ে, পরিচয় দেওয়া লাগতো না। একদিন জিজ্ঞেস করছিলাম যে আসলে তো আমি জানি আমার বাবা মারা গেছে, তাহলে আমার বাবা কোথা থেকে আসবে। মানে ওইখানে একটা মামি ছিল, ওই মামিকে জিজ্ঞেস করছি, পরে বললো যে তোমার বাবা তো মারা যায়নি, তোমার বাবার তো এরকম একটা ঝগড়া হয়েছিল, তো সেই থেকে রাগ করেছে চলে গেছে, পরে আর আসেনি। আর তোমাদের এখান থেকেও কোনো খোঁজ খবর নেয়নি বা ওরকম করতে চায়নি। তোমার নানাকে অনেকবার বলা হয়েছে, তো তোমার নানা বলছে যেহেতু পাড়াগাঁয়ে, সিলেট অনেক দূর, ওই মানুষরা ভালো হয় না, ডাকাতের মতো হয়, মেরে ফেলবে এই ভয়ে আর যায় নাই। তো ওই থেকে আর যোগাযোগ হয়নি। তোমার নানা তোমাকে নিজের কাছেই রাখছে। আচ্ছা। তোমার মায়ের বাড়ির ফ্যামিলি যারা আছে, তো তারা আমাকে আসলে ওইভাবেই মানুষ করছে, আদর দিছে। কিন্তু তারপরও বাবা ছাড়া বা মা তো 6 মাস যখন বয়স আমার, তখন আমার বড় খালামণি, যে মানে বড় আম্মা ডাকি, তো ওনার কাছে রেখে উনি আবার গার্মেন্টসে জব নেয়। তো ওই 6 মাস থেকে তো আমি আমার বড় খালামণির কাছে বড় হয়েছি নানা বাড়িতে। তো এইভাবেই আমার বড় হওয়া আর কি। তো এর মধ্যে হচ্ছে যখন আমি একটু আস্তে আস্তে বুঝতে শিখি, আমি এটা নিয়ে যে কাউকে প্রশ্ন করব, মানে আমি ওই মানুষটা খুঁজে পাচ্ছিলাম না, কাকে জিজ্ঞেস করব, কে বলবে আমার এই কথা। কেন, মাকে তো আপনি জিজ্ঞেস করতে পারতেন। মা খুব রাগ করতো আর কি। বাবার কথা বললেই উনি মানে খুব রাগ করতো, অভিমান থেকে। আমি হচ্ছে ওই সাহসটার করতে পারিনি। আমার ভাবতাম যদি কষ্ট পায়, এই জন্য প্রশ্ন করতাম না। তো ওই টঙ্গী গেলে তখন এগুলি বলতো, তো ওই থেকে আর কি মনে হইতো যে আমি যদি দেখতে পারতাম একবার। পরে আসলে অনেক দূর, ঠিকানাও আমি তেমন জানি না, কেউ নাই, তো আমি আর করতে পারি না যে কাকে নিয়ে যাব বা কিভাবে কি করব।
নিজে যদি কিছু না করতে পারি তাহলে তো সম্ভব না। তো অনেকেই বলছি যারা পরিচিত ছিল, যেমন টঙ্গী যারা ছিলেন হুম। তাদের অনেককে বলছি যে আসলে এরকম কি খোঁজা সম্ভব কিনা, হুম। বা আপনারা যদি সিলেট কখনো যান বা কেউ থাকলে দেখেন এই মানুষটাকে পাওয়া যায় কিনা। তা আমার নানা বলতো, মানে নানার কাছে শুনছি যে আমার বাবা নাকি খুব একটা কাজকর্ম করতো না, উনি হচ্ছে গান টান গাইতো আর কি। হুম। তো উনি বৃহস্পতিবার শুক্রবার হলে মাজারে চলে যেত, হাইকোর্ট মাজারে গিয়ে গান টান গাইতো, বাঁশি বাজাইতো, বাঁশি বাজানো ওনার খুব পছন্দ। তো এই নিয়ে আর কি ডাকাডাকিটা হয়েছে, মূলত ঝগড়ার কারণটা হচ্ছে এটাই। ওইখানে গিয়েও আমি একই কথা শুনছি, টঙ্গী যখন গেছি তারাও একই কথা বলছে। টঙ্গী মানে কি আপনার নানা বাড়ি? টঙ্গী হচ্ছে নানার বোন থাকতো, বড় বোন। আচ্ছা আর ওই আমার বাবার সাথে পরিচয় হয় টঙ্গীতেই। আচ্ছা। মানে আমার বাবা টঙ্গীতে থাকতো, হচ্ছে আমার মার ফুফাতো বোন জামাই ছিল উনার বাসায়, ওকে। ওইখান থেকেই পরিচিত, সম্পর্কটা এখান থেকেই হয়। তো উনি হচ্ছে যে যে ফুফাতো বোনের হাজবেন্ড ছিল, উনি হচ্ছে আমার বাবার বাড়িতে গেছে, আচ্ছা। যে বলছে যে ছেলেটা ভালো, ফ্যামিলিও ভালো, সমস্যা নেই, আমি রিক্স, মেয়ে বিয়ে দেওয়া যায় এখানে। তো আমার মার বিয়েটা উনিই দেয় আমার বাবার সাথে। তো উনিই গেছে, আমাদের ফ্যামিলি থেকে আর কেউ যায় নাই। উনি রিসেন্ট হচ্ছে মারা গেছে, ওনাকে নিয়েও আমি গেছিলাম খোঁজার জন্য। কিন্তু যখন গেছে তখন যেটা বলছে যে রাস্তা চেঞ্জ হয়ে গেছে, স্টেশন যেখানে ছিল আগে এখানে ছিল না, হুম। রাস্তার উপর দিয়ে রেল লাইন গেছে। তো উনি ওইখান থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে ওই বাড়িতে পৌঁছাইছে, নাম বললেই নাকি নিয়ে যাইতো, যে হালিম শফিকদের বাড়ি কোথায়। আরেকজনের নাম বলছে, আমি ভুলে গেছি। 3 চাচার নাম মানে 2টা চাচার, আমার বাবার নাম বলছিল, তো আরেকজনের নাম আমার মনে নেই। আমার যে শফিক চাচার কথা বলছে উনি হচ্ছে নাকি নাবিস্কো বিস্কুট কারখানা আছে না, হুম। এইখানে কাজ করতেন। আচ্ছা। আমি যখন বড় হলাম, যেমন 12 বছর এরকম, আমার নানার সাথে টঙ্গী আসছিলাম, তখন ওনারা বললো যে এইখানে তো তোর চাচা কাজ করতো, চাইলে তো যোগাযোগ করতে পারতো, কিন্তু কেন করে না তারা, এটা আমরা জানি না, তারা না চাইলে তারা আমরা করতে পারি না। তো ওনাদের মতো ইয়াটা ছিল এরকম। তো আমি আসলে এরকম একটা পরিবেশে মানুষ হয়েছে যে আমি তাদেরকে কিছু বলবো, মানে আমি একটু ভীতু টাইপেরই ছিলাম আগে, কাউকে কিছু বলতে পারতাম না। তো আর কেউ আমাকে অনর্থক বকা দিলে আমি কিছু বলতে পারতাম না, আমি এরকম ছিলাম আর কি। তো আমি না সাহস করে আমার মার বাড়ির কাউকে আমি জিজ্ঞেস করার ওই ইয়াটা পাচ্ছিলাম না, যে আসলে আমি যেতে চাই বা দেখতে চাই, যেহেতু বেঁচে আছে, এটা আমি কখনো বলতে পারিনি তাদেরকে। কিন্তু বাবা মা ছাড়া একটা যতই ভালোবাসা পাই না কেন, যেভাবে থাকি না কেন, লাইফটা তো একটু হ্যাসেল হয়, সবারই হয়, আমারও হয়েছে, কথা শুনতে হয়েছে, সব জায়গায় গেছি। মানে একটা প্রশ্নের উত্তর তো আমি কাউকে দিতে পারিনি কখনো, যে তোমার বাবার বাড়িতে কি আছে, বাবা নাই ঠিক আছে, বা দাদার বাড়ি কোথায়। এমনও হয়েছে যে ফার্স্টে এই যে কাবিননামাটা উঠানোর আগে, এটা উঠাইছি আমি একটা কারণে, আমার দাদার নাম জিজ্ঞেস করতো, আমি বলতে পারতাম না। তো অনেকে বলতো দাদার নাম বলতে পারো না, এটা কেমন কথা। তো আমার ফ্যামিলির সামনে তো আর বলতো না, এটা হচ্ছে আমাকে যখন জিজ্ঞেস করতো আমি বলতে না পারলে তখন শোনাইতো কথা আর কি। এই প্রশ্নটা যখন করতো যে তোমার দাদার নাম কি, আমি বলতে পারতাম না, বা দেশের বাড়ির ঠিকানাটা যখন জিজ্ঞেস করতো, আমি জানতাম সিলেট, কিন্তু সিলেট কোথায় এটা বলতে পারতাম না। মানে মার সাথে আপনার এই বিষয়গুলো নিয়ে কোনো কথাই হতো না? না, এই বিষয় নিয়ে তারা কোনো কথাই বলতো না। আমার বাবার পার্টটাই পুরো ক্লোজ ছিল। মা কি পরবর্তীতে বিয়ে শাদী করেছে? করছে, সেটা অনেক পরে। আচ্ছা। আপনি বড় হয়েছেন খালার কাছে? হ্যাঁ। ওকে। আমার পড়াশোনার খরচ আমার আম্মাই দিছে, কিন্তু আমি বড় হয়েছি, থাকা খাওয়া সবকিছু আমার নানার বাড়িতে, মানে আমার বড় খালা নানারা সব একসাথে ছিল। তো হুম। যখন আমি ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিব তখন আমার বিয়ে হয়ে যায়। তো ওই সময় হচ্ছে আমি চিন্তা করি যে কি করব। আমার হাজব্যান্ড আবার জানতো, হুম। সবকিছুই জানতো, জেনে শুনে সবকিছু ইয়ে করছে। তো বলছে যে, আমি আবার ওকে বলতেছিলাম যে আসলে কি কাবিন, এত বছরের কাবিন কি তোলা সম্ভব? পরে বলে যে হ্যাঁ সম্ভব। তো বললো যে যাত্রাবাড়িতে গেলে অনেক বছরের পুরনো অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা। পরে বললাম যে তাহলে আপনি একটু কাজীর সাথে কথা বলেন। না, কিন্তু আপনার মায়ের বিয়ে হয়েছে কোথায় এটা আপনি জানতেন? বিয়ে তো হয়েছে ওই এলাকায়, আমরা যে এলাকায় থাকি এখন ওই এলাকাতেই বিয়ে হয়েছে। মানে কাবিন তুলতে হলে, পুরনো কাবিন তুলতে হলে কি ওখানেই যেতে হয়, নাকি না যে না না, যে এলাকা যাত্রাবাড়ি যেতে হয়। যেখানে বিয়ে হয়েছে সেখানে যেতে হয়, নাকি যাত্রাবাড়ি গেলেই পুরনো কাবিন পাওয়া যায়? যাত্রাবাড়ি গেলে। আচ্ছা, ইন্টারেস্টিং। কোথায় গেলেন আপনারা তারপরে? পরে আমি তো জানি, আমার হাজবেন্ডে গেছে, তো ওই কাজীর কাছ থেকে ঠিকানা নিছে। কাজীকে আর কি বলছে ফার্স্টে যে এরকম এরকম ঘটনা,
তো আমি তো জানি এটা এখানে পাওয়া যায়, এখন কি গেলে আমরা পাবো কিনা। পরে বলছে যে হ্যাঁ পাবা, কিন্তু তোমাদের যদি ফিস পরিশোধ থাকে তারপর আবার ফিস দিতে হবে, নতুন করে ফিস দিয়ে তারপরে তোমাদের তুলতে হবে, বর্তমান যেই ফিসটা আসে ওইটা। পরে বললো সমস্যা নেই, আমরা ফিস দিয়ে যত টাকা লাগে তুলবো কাবিনটা, কিন্তু কাবিন পাইতে হবে। পরে জিজ্ঞেস করলো, আমি আমার খালুর কাছে জিজ্ঞেস করছিলাম যে কত সালে বিয়ে হয়েছে? হ্যাঁ এক্সাক্ট তারিখটা কত, তখন আমার খালু বলছিল যে এত তারিখে বিয়ে হয়েছে, মেবি এই মাস হবে। তো উনি আনুমানিক একটা মাস বলে দিল আমাকে। তো আমি ওই সালটা বললাম, মাস বললাম, আর হচ্ছে আমার নানান বাড়ির ঠিকানা যত, এটা তো আমি জানি, আমার মার সাইডটা আমি এটা টোটাল বললাম, আর শুধু আমার বাবার নামটা বলতে পারছি। তো উনি হচ্ছে এই তথ্যগুলি নিয়ে খোঁজ করে পাইছে। আচ্ছা, ভালো খোঁজাখুঁজি করছে। হ্যাঁ কাবির নামাটা পাইছে না, উনিও করছে আমার জন্য। হ্যাঁ, মানে কাবিননামা পেলে তো ছেলের বাড়ির ঠিকানা পুরোটাই পাওয়ার কথা। এখানে যে এতটুকুই দেওয়া, এর বেশি কিছু নাই না? না সন্ন্যাচর, উপজেলা বাহুবল, সিলেট, পোস্ট সন্ন্যাচর। যে কোনো একটা গ্রামেই হলো ওনার বাবা মোহাম্মদ আব্দুল হালিম, চাচার নাম শফিক মিয়া, দাদার নাম তোতা মিয়া মৃত। তারপর কি করলেন আপনারা কাবিন তোলার পরে? কাবিন তোলার পরে দেখলাম যে হ্যাঁ আমার দাদার নাম হচ্ছে মৃত তোতা মিয়া, আর হচ্ছে আমার দেশের বাড়ি হচ্ছে ওই যে পোস্ট সন্ন্যাচর এখানে। মানে আমি তো বলতে পারবো। এইটুকু মার কাছে জিজ্ঞেস করা যায়নি বিয়ের পরেও? আমি ভয়ে জিজ্ঞেস করি নাই, আর আমার আম্মা বেঁচে আছে আপনার মা? হ্যাঁ আছে। তো আজকের এই ভিডিও দেখে কি বলবে সে? উনি হচ্ছে, আমি আগে তো খুঁজতে গেছিলাম একবার, তো আমি বিরোধিতা করছি, একটু বিরোধিতা এই কারণেই করছি যে আমাকে বারবার সমাজে সবার কাছে আমার প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে প্রত্যেকটা জায়গায়। কারণ আমি হচ্ছে পড়াশোনা যেহেতু করছি, তুমি তো করাইছো, পড়াশোনা করছি, এখন আমি তো কিছু একটা করতেছি, জব করি আমি, সেখানে আমার কলিগরা থাকে, তাদের পরিবার, আমার পরিবার, একটা হচ্ছে মারা গেলেও তো থাকে, ঠিকানা থাকে, চাচা চাচি বা ফুফু সবাই থাকে, তো আমার তো কিছু নাই। তো তারা তো আমাকে প্রশ্ন করে যে আপনি কি জান না, বা তাদের সাথে কি কোনো যোগাযোগ নেই। তো এই ক্ষেত্রে তো আমি কিছু বলতে পারি না, আমার তো বলার কিছু থাকে না। আমি কিভাবে বলবো যে আমি আমার বাবাকে দেখিই নি? তারপর যারা অনেক ক্লোজ তাদেরকে বলা যায়। এরপরে হচ্ছে উনি আমার সাথে তর্কাতর্কি হওয়ার পরে অনেকটা হয়েছে যে না আসলে তো বর্তমান যুগে তো এগুলি হচ্ছি, যে অনেকে ঠিকানা খুঁজতে এসছে, কিন্তু ফার্স্টে উনি অনেক রাগ করতো, অনেক নিতেই পারতো না। তো এই ভয়ে আমি ওনাকে জিজ্ঞেস করিনি। আবার সবচেয়ে বড় কথা হয়েছে যে উনি তো আমার জন্য কষ্ট করতেছে, হ্যাঁ যাই কিছু হোক না কেন, উনি তো আমাকে ফালাই দেয়নি। এই জন্য আমিও করিনি যে বেশি জিজ্ঞেস করলে যদি বেশি কষ্ট পায়, এই ক্ষেত্রে আমি আর বেশিটা জিজ্ঞেস করিনি। তো আমি টুকটাক যা জানছি আমার আত্মীয় স্বজন থেকেই মা আমাকে জিজ্ঞেস করছি পরে সাহস করে যে এরকম আমি তো খুঁজতে চাই, তো আমার তো একটু ধারণা লাগবে ভালো রকমের। পরে উনি বললো যে বাড়ির ঠিকানা তো আমরা কখনো যাই নাই, যে গেছে ওরে নিয়ে গেলে, যদি যাইতে চাই তাহলে ওরে নিয়ে গেলে কিছু একটা পাওয়া যাইতে পারে। তো ফার্স্টে আমি একা ট্রাই করি যে দেখি কাবিননামা যেহেতু সাথে আছে খুঁজে পাওয়া যায় কিনা। তো একা ট্রাই করার ওই যে সিলেটের কিছু গ্রুপ থাকে, তো ওইখানে বলছিলাম, ওরা পায় নাই, ওরা বলতেছে না এই নামের ইয়াটাই কিছু আমরা পাচ্ছি না। পরে আমি হচ্ছে ঠিকানা মতো আমরা যাই, সকাল মানে রাত্রে ভোরের দিকে রওনা দিলে ওইখানে 10টা-11টার দিকে পৌঁছাই। তো খুঁজতে খুঁজতে আবার যখন রাত্র হয়ে গেছে তখন আবার এখান থেকে চলে আসছি, কারণ ওইখানের মানুষরাই বলতেছে এখানে থাকা যাবে না, মানে সুবিধা না, এখানে যে কোনো ক্ষতি হইতে পারে। তো রিস্ক না নিয়ে আবার চলে আসছি। আমার 2টা বাচ্চা, আমার বড় বাচ্চাটা তখন ছিল, ছোট বাচ্চাটা হয়নি। তো এখানে চলে আসলাম, খুঁজে পেলাম না, এক একজন মানে এক এক জায়গায় নিয়ে যাইতেছে, কারণ ঠিকানা তো নির্দিষ্ট দেওয়াও নাই, আমি ওইভাবে খুঁজে পাচ্ছিলাম না। এরপর হচ্ছে আমি একটা কোর্স করি সরকারিভাবে, তো এখানে কোর্স করলে 3 মাসের জন্য ওরা একটা ফি দেয়, গাড়ি ভাড়া বাবদ 15,000 টাকা। তো আমি ওইটা পেয়ে আমি বলছি যে এটা যখন পাইছি তাহলে আমি এটা দিয়ে যাব, আবার আরেকটা ট্রাই করব। যে খালু ছিলেন মামাকে আমি রাজি করাইছি আর কি, রাজি করানোর পর উনি বলছে আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু ওনার তো অনেক বয়স হয়েছে। যাওয়ার পরে ওনাকে নিয়ে গেছে, উনি বললো যে শায়েস্তাগঞ্জ স্টেশনে নামার পরে ওইখান থেকে রিস্কাওয়ালাকে বললে ওই বাড়িতে নিয়ে যাবে। তো গেলাম, ওনার কথা অনুযায়ী এখানে নামলাম। তখন স্টেশন তো চেঞ্জ হয়েছে, উনি যা চিনতেছে না, বললো এই রোড তো না, আমি যখন আসছি তখন তো এই রোড ছিল না, অনেক বছর আগের কথা। তো আমি বললাম যে এখন তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, ওইভাবে তো থাকবে না, স্টেশন তো আছে, এখন স্টেশন থেকে কোথায় যাবো বলেন। তো উনি এদিক সেদিক ঘুরতেছিল পাগলের মতো করে, কয়েকটা রিস্কাওয়ালাকে জিজ্ঞেস করছে, ওনারা চিনতেছে না, কারণ আগের রিস্কাওয়ালা আর এখনের রিস্কাওয়ালা তার ওই পার্সন না। পরে বলতেছে ওনারা তো চিনতেছে না, আমি আন্দাজে কোথায় নিয়ে যাব। তখন আমি বললাম এটা কোনো কথা হইলো, এত দূর আইসা যদি আমরা না যাইতে পারি, যেহেতু আপনি 2বার গেছেন, 2বার না 3বার গেছেন, তো সেই ক্ষেত্রে আপনার তো একটু থাকার উচিত যে আমি ডান দিয়ে গেছি না বাম দিয়ে গেছি, এটা তো বলতে পারেন। তো উনি
কিছুই বলতে পারলো না। তখন অনেকক্ষণ এখানে ওয়েট করলাম, আশেপাশে জিজ্ঞাসা করলাম এই সম্পর্কে, এই গ্রামের সম্পর্কে, বা এরকম মানুষ আছে কিনা, চিনে কিনা এই নামের কেউ। কেউ কিছু বলতে পারলো না। তো না বলাতে আমরা প্রায় ওইখান থেকে কত 10টা 11টার দিকে আমরা ব্যাক করলাম। তো বাসায় চলে আসলাম যখন, তখন আবার ব্যর্থ হয়ে গেলাম। তো আমি অনেকটা হাল ছেড়ে দিছিলাম যে হয়তো বা আমার ভাগ্যে নাই। কিছু মানুষ আছে না যে কোনো কিছু না পাইলে, মানুষকে পচাইতে না পারলে তার ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করে। তো এরকম আমি কিছু হ্যাসেল হয়েছি অনেকের মাধ্যমে। তারা মানে সব জানার সত্ত্বেও বলতেছে ওর তো জন্ম পরিচয় নেই। মানে আমার লাইফে এই কথাটাই হিট হয়েছিল সবচেয়ে বেশি। তো এই জন্য আমি বলছি যে না, আমি আরেকবার ট্রাই করব যেভাবে হোক। পরে অনেকের মাধ্যমে ট্রাই করছি, আসার তো আর পাইনি, মানে আসতে পারিনি, কারণ টাকা পয়সারও তো একটা ব্যাপার থাকে। এর মধ্যে আমি পড়াশোনা শেষ করলাম। কি বললেন আপনি? অনার্স কমপ্লিট করেছেন? মাস্টার্স কমপ্লিট করছি, মাস্টার্স কমপ্লিট করেছেন কোন সাবজেক্টে? ম্যানেজমেন্ট। কোথা থেকে পড়েছেন? ওকে, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, দেখেন বিউটি, আপনার মা তো বেঁচে আছেন, জি মার সংসার হয়েছে আলাদা একটা, জি। উনি ওখানেই থাকেন? না, উনি আমার সাথে এখন বর্তমানে আছে। আপনার সাথে থাকেন। হ্যাঁ। আপনি মাকে এগুলো বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলেন না কখনো? না, কেন বলেন না? উনি কষ্ট পাবে তাই। কি জন্য কষ্ট পাবে আমাকে একটু বলেন তো। উনি বলতে চায় না, আর আমি যখন বলি উনি মানে রিয়েক্ট করে, এরকম মানে অনেক রাগ করে। এটা কি অনেক বেশি অভিমান থেকে এরকম যে সন্তানটা তো তার ছিল, সে কেন খোঁজ নিল না, ওরকম সে কেন পালন করলো না? তো সেই জায়গা থেকে কেন এখন তার বাবার কথা তার সন্তান বলতেছে, এইরকম তো বিষয়টা। আচ্ছা, এখানে আমার কিছু বলার আছে, যেহেতু প্রেক্ষাপটটা এই বিষয় এরকম, আপনার মাকে না, আমি সবাইকে এই কথাটা বলি। সেটা হচ্ছে, এই অভিমানটা খুবই এবং খুবই ন্যাচারাল, প্রকৃতি প্রদত্ত অভিমান। সন্তান যখন যে পক্ষে বড় হয়, সাধারণত ডিভোর্স হয়ে যাক বা এরকম, আমি যত জানি ওদের বাপ মায়ের মধ্যে তো ডিভোর্সও হয়নি এক অর্থে বলতে গেলে, মানে আমার বাবার পক্ষ থেকে হয়নি, ডেফিনেটলি আমার মার পক্ষ থেকে তো হয়ে গেছে, নইলে তিনি আলাদা সংসার করবেন কিভাবে। তো যেটা হচ্ছে যে, ধরেন সন্তান যার কাছে বড় হচ্ছে, তো সে তো ওই বাবাও সে, মাও সে একদম ওই রকম পরিশ্রম দিয়ে বড় করছে, এবং প্রত্যেকটা মোমেন্টে তার অভিমান জন্ম হয় যে তুমি তোমার বাচ্চাটাকে যে রেখে গেলা, সো তোমার বাচ্চার প্রতি তোমার তো একটা মিনিমাম দায়িত্ব পালন করা উচিত। এবং এই যে অভিমান বা এই যে কষ্টটা, সেটা সে এক ধরনের নেচার তো চায় একটা প্রতিশোধ, সেটা সে প্রতিশোধ তুলবে কোত্থেকে, এবং সেটার প্রতিশোধটা এই সন্তানের উপর দিয়েই ওঠে। সেটা হলো, সে চায় না কখনো যে সন্তান তার বাবার কাছে যাক কিংবা তার মায়ের কাছে যাক, ভাইস ভার্সা। এবং এইগুলোর অনেকগুলো অ্যাঙ্গেল আছে, মানে সুযোগ নেওয়ারও অ্যাঙ্গেল আছে। যেমন ধরেন, সন্তানকে বেশি অনেক সময় এই এক পক্ষে বড় হলে বেশি শাসনও করতে পারে না, কারণ চিন্তায় থাকে কোন সময় আবার বেশি শাসন করে ফেললে সে বাপের কাছে চলে যায় বা মায়ের কাছে চলে যায়, এবং এটার সুযোগ নিয়ে সন্তান কিন্তু অনেক সময় বকেও যায়। যাই হোক, ওগুলো অন্য প্রসঙ্গ। কিন্তু সন্তান এখন ম্যাচিউর হয়ে গেছে, সন্তানকে সে বড় করছে, তার কাছে বাপও ইম্পর্টেন্ট, তার কাছে মাও ইম্পর্টেন্ট, এবং শুধুমাত্র আদরের জায়গা, স্নেহের জায়গা থেকে না, পারিবারিক পরিচয়ের জায়গাটা থেকে। তো এই জায়গাটা আমার মনে হয় বাবা কাছে বড় হোক বা মায়ের কাছে বড় হোক, এটা কনসিডার করাটা খুবই ন্যাচারাল, করা উচিত। আমার মনে হয় কি, আপনার মার সাথে আপনি চেষ্টা করেন যে এই যে ভিডিওটা তাকে দেখানোর, আমার মনে হয় আপনার মা বুঝতে পারবে। তবে এটা ঠিক যে আপনার মায়েরও অনেক কষ্ট আছে ডেফিনেটলি, এবং সেই কষ্টের জায়গাটা হয়তো আপনি জানতে পারলেন না, অথবা আমাদের ভিডিওতে হয়তো বলাও সম্ভব হলো না। তবে এটা ঠিক যে আমরা যেন আমাদের সন্তান দিয়ে আমাদের ডিভোর্সের ব্যাপারটা বুঝি বা সেপারেশনের ব্যাপারটা বুঝি, কারণ ওর জন্য কিন্তু বাপ মা দুজনেই খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আমি ইন্সপায়ার করবো না যে শুধুমাত্র সন্তানের জন্য একটা অসুস্থ সম্পর্ক টিকে থাকুক, অনেক সময় সন্তানও সেটা যায় না। কিন্তু ওই যে একটা কথা বলেন গুণীরা, দুটোই খারাপ, কিন্তু কম খারাপটাই মনে হয়, যদি বেছে নেওয়ার সুযোগ থাকে মানুষ কম খারাপটাই বেছে নেবে। বাবা মা 24 ঘন্টা সাপে নেউলে সম্পর্ক, বাসার মধ্যে অসম্ভব অস্বস্তিকর পরিবেশ, সেটা সন্তানের জন্য কখনোই বেটার এনভায়রনমেন্ট না। সন্তানের জন্যই আমরা একসঙ্গে আছি। আরে ভাই, সন্তানের জন্য একসঙ্গে থেকে তুমি একটা জাহান্নাম উপহার দিচ্ছ কেন? তার মানে কি সেপারেশনে চলে যেতে হবে, ডিভোর্সে চলে যেতে হবে? ইফ ইট ইজ লাইক থাকতে পারছে না একসঙ্গে, একটা অস্বস্তিকর ভয়ঙ্কর রকম ট্রমার মধ্যে বড় হচ্ছে বাচ্চারা, তাহলে চলে যাওয়াটাই বেটার, এবং সেটা সন্তানের জন্যই বেটার আমি মনে করি। তবে হ্যাঁ, সেখানে একটা মিউচুয়াল ডিসিশন অবশ্যই থাকা উচিত। আমি যেগুলো বলছি সেগুলো মানবিক পার্সপেক্টিভ থেকে, আমাদের কোর্টের ডিসিশন তো একটা আছে আপনারা জানেনই, কিন্তু সেই মানবিক পার্সপেক্টিভ ডিসিশনটা হচ্ছে এরকম, সন্তান আমাদের দুজনেরই, সুতরাং আমাদের দায়িত্ব আছে, সন্তানের প্রপার রাইট আছে দুই পক্ষকে নিয়ে সুন্দরভাবে বড় হওয়া, এবং এই সাপোর্টটুকু দুই পক্ষ থেকেই আসা উচিত। কিন্তু ন্যাচারালি এরকম হয় না, খুবই টাফ। আমরা কিছু কিছু সেলিব্রিটিদের ঘটনা দেখে ইন্সপায়ার হই, কিন্তু আমাদের বাস্তব জীবনটা অন্যরকম, খুবই অন্যরকম। ঠিক আছে, আমি চেষ্টা করবো বিউটি, আমি ভিডিওটা ধারণ করলাম, আমি অবশ্যই প্রচার করবো। আর কিছু বলতে চান আপনি? বলার মধ্যে এতটুকুই বলতে চাই যে আমি খুঁজতেছি কোনো
অধিকার যাচাইয়ের জন্য না, আমি শুধু দেখতে চাই এই। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। যে ভদ্রলোক, ওনার বাবা, তার কাছে হয়তো এই ভিডিওটা যাবে ইনশাল্লাহ। তাকে বলবো যে আপনার সন্তানের আপনাকে প্রয়োজন, আপনি তার পাশে পরিচয় নিয়ে দাঁড়ান। অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।